আমরা পৌঁছে গেছি বহুলা মন্দিরে। গাছের গোড়ায় কিন্তু অনেক শঙ্খ রয়েছে। দেবীকে ধ্যান মন্ত্রে বলা হয়েছে চতুর্ভুজা, যার এক হাতে কঙ্ক মানে চিরুনি, আর এক হাতে দর্পণ মানে আয়না, অন্য দুই হাতে বর ও অভয়। দেবীর একদিকে রয়েছে কার্তিক মূর্তি এবং অপরদিকে রয়েছে গণেশ মূর্তি। এই যে গরুগুলো শুকনো নদী পেরিয়ে যাচ্ছে, এটি দেখে রবীন্দ্রনাথের সেই কবিতাটা আমার মনে পড়ে গেল, আমাদের ছোট নদী কবিতাটি। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। শরীরের কোন অংশটা এখানে নমস্কার, আজকে আমরা চলেছি হাওড়া থেকে 7:50 বালুরঘাট এক্সপ্রেস ধরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে। কাটোয়া স্টেশনে নেমে সেখান থেকে আমাদের গাড়িতে যেতে হবে স্টেশন থেকে 17 কিলোমিটার দূরে কেতুগ্রাম নামে একটি গ্রামে, যেখানে রয়েছে বহুলা বা বাহুলা সতীপীঠ। আপনারা জানেন যে সত্যযুগে দক্ষের যজ্ঞস্থলে শিবের নিন্দা অর্থাৎ স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে দেবী সতী আত্মাহুতি দেন। মহাদেব এতে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং কাল ভৈরবকে পাঠান দক্ষকে বধ করার উদ্দেশ্যে, এবং মহাদেব নিজে যজ্ঞস্থলে উপস্থিত হয়ে সতীর প্রাণহীন দেহ কাঁধে তুলে তাণ্ডব নৃত্য শুরু করে দেন। শিবের তাণ্ডব নৃত্যে সৃষ্টি রসাতলে যাওয়ার উপক্রম হলে শিবকে থামানোর জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করেন, এবং সতীর দেহের এই 51টি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানেই তৈরি হয়েছে একটি করে সতীপীঠ। এই সতীপীঠগুলো হিন্দু ধর্মমতে বিশ্বাসী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। কেতুগ্রামের যে বহুলা বা বাহুলা সতীপীঠ গড়ে উঠেছে, তাতে পুরাণ মতে দেবী সতীর বাম বাহু এখানে পতিত হয়েছে। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এই পীঠকে দ্বাদশ সতীপীঠ বলে বলা হয়েছে। তন্ত্র চূড়ামণি ও শিবচরিত গ্রন্থে উল্লেখ আছে যে এই জায়গার নাম ছিল আগে বহুলা। অন্নদামঙ্গল কাব্যে আবার এই জায়গাটিকে বাহুলা সতীপীঠ বলা হয়েছে। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন বহুলা দেবী বা বাহুলা দেবী, এবং ভৈরব হলেন ভীরুক। এই গ্রামের নাম কি করে কেতুগ্রাম হলো তাই নিয়ে কিন্তু একটি কিংবদন্তি বা জনশ্রুতি আছে। বহু বছর আগে এই গ্রামে তিলি বংশজাত ভূপাল নামে এক রাজার রাজত্ব ছিল। সেই রাজার ছেলের নাম চন্দ্রকেতু। মানুষের বিশ্বাস যে সেই চন্দ্রকেতুর নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছে কেতুগ্রাম। কারো কারো মতে নানুরের বিশালাক্ষী বা বাঁশুরী মাতার উপাসক চণ্ডীদাস এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন। তার কারণ হিসেবে বলা হয় এই গ্রামের উত্তর দিকে একটি জায়গা আছে যার নাম চণ্ডীভিটা। কারো কারো মতে রাজা চন্দ্রকেতুই এই মন্দিরে দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন কার্তিক ও গণেশের মূর্তি। এখানে গণেশের মূর্তি কিন্তু অষ্টভুজ। এরকম অষ্টভুজ গণেশের মূর্তি সারা ভারতে মাত্র 4 জায়গায় দেখতে পাওয়া যায়। বিরল ভাস্কর্যের এই দেবী বিগ্রহ পদ্মের উপর বিরাজমানা। চতুর্ভুজা দেবীর মাথায় মুকুট, কাপড় দিয়ে ঢাকা বলে মায়ের মুখ ছাড়া আর কিছুই দেখা যায় না। দেখতে দেখতে আমরা কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। এবার স্টেশনের বাইরে গিয়ে একটি গাড়ি ধরে আমরা চলে যাব কেতুগ্রামে বহুলা সতীপীঠ মন্দিরে। আমরা পৌঁছে গেছি বহুলা মন্দিরে। আপনারা পর্দায় একটি বোর্ড দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে বহুলা দেবীর মন্দির 51 পীঠের এক পীঠ। এখানেও একটি ছোট্ট বোর্ড লাগানো আছে বহুলা মন্দির বলে। আর এই মন্দির চত্বরটি আপনারা দেখছেন যে পুরো পাঁচিল দিয়ে ঘেরা। সামনে গেট রয়েছে, আমরা এই গেট দিয়েই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। বাঁদিকে একটি বড় সড়ো ঝাঁকড়া গাছ রয়েছে যার গোড়াটা বেদির মতন গোল করে বাঁধানো আছে। ডান দিকে মায়ের মন্দির। আমরা আরেকটু সামনের দিকে গেলে মন্দিরটিকে আপনাদের সামনে থেকে দেখাতে পারবো। এই গাছের গোড়ায় কিন্তু অনেক শঙ্খ রয়েছে, কারণটা আমরা জানতে পারিনি, যদিও সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা মন্দিরের সামনের দিকে পৌঁছে গেছি প্রায়। এখানে একটি ফলক রয়েছে মন্দিরের গায়ে, প্রস্তর ফলক, তাতে কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে যে লেখা আছে তাতে সংক্ষিপ্ত আকারে বললে যে লালগোলার রাজা এবং বহরমপুর নিবাসী একজন বাবু এই মন্দির নির্মাণ করেছেন 1329 সালে। এখানে দেখতে পাচ্ছেন একটি তুলসী মঞ্চ, আর দূরে দেখতে পাচ্ছেন নাট মন্দির, বেশ বড়সড় নাট মন্দির, অনেকগুলো থাম যুক্ত, এবং মাথার উপর একটি চূড়াও আছে। ডান দিকে হচ্ছে মায়ের মন্দির যার গ্রিল দিয়ে ঘেরা, আর ডান দিকে হচ্ছে একেবারে প্রবেশ পথ। আর মায়ের মন্দিরের সামনে একটি হাঁড়িকাঠ রয়েছে। আরেকটি হাঁড়িকাঠ আছে এই মন্দিরে, সেটি হচ্ছে নাট মন্দিরের পেছন দিকে। এটি হচ্ছে মন্দিরের সামনের দিক। ছবির বাঁদিকে যে সারি সারি ঘরগুলো দেখছেন সেগুলো হচ্ছে ভোগ রান্নার ঘর এবং সেবায়েতদের জন্য নির্দিষ্ট ঘর। এখানে মাকে প্রতিদিন ভোগ নিবেদন করা হয়। আমরা এই মন্দিরের দেবী বিগ্রহের কথা বলছিলাম।
দেবীকে ধ্যান মন্ত্রে বলা হয়েছে চতুর্ভুজা, যার এক হাতে কঙ্ক মানে চিরুনি, আরেক হাতে দর্পণ মানে আয়না, অন্য দুই হাতে বর ও অভয়। দেবীর একদিকে রয়েছে কার্তিক মূর্তি এবং অপরদিকে রয়েছে গণেশ মূর্তি। আপনারা পর্দায় যে হাঁড়িকাঠটি দেখছেন এটি হলো নাট মন্দিরের পেছনের হাঁড়িকাঠ। আপনাদের আগেই বলেছি যে এই মন্দিরে দুটি হাঁড়িকাঠ আছে, একটি মন্দিরের সামনে, আরেকটি হচ্ছে নাট মন্দিরের পেছনে। আমরা মন্দিরের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি, যে মায়ের মূর্তির ব্যাখ্যা আপনাদের আগেই করেছি, এবং মায়ের মূর্তির দুপাশে কিন্তু কার্তিক এবং গণেশের মূর্তি রয়েছে, সেটাও আপনাদের জানিয়েছি। এই মন্দিরে নবরাত্রির সময় প্রচুর ভক্তের সমাগম হয়, আর দুর্গাপুজো হয় খুব ধুমধাম করে। নবমীর দিন বলি হয়। পয়লা বৈশাখেও কিন্তু এই মন্দিরে বিশেষ পুজো ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। দোলের সময় এই মন্দির প্রাঙ্গণ বৈষ্ণব ও শাক্ত ধর্মের মানুষদের মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে এবং 7 দিন ধরে চলে এই বিশেষ উৎসব। মায়ের মন্দির প্রাঙ্গণ চণ্ডী পাঠের পাশাপাশি হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে এই গোটা মন্দির চত্বর। পুরাণে আছে বহু লায়াং বাম বাহু বহু লক্ষা চ দেবতা ভীরুক ভৈরবস্তত সর্বসিদ্ধি প্রদায়ক। অন্নদামঙ্গল কাব্যে যা রায় গুণকর ভারতচন্দ্র রচনা করেছেন, তিনি লিখেছেন বহুলায় বাম বাহু ফেলিল কেশব বহুলা চণ্ডিকা তার ভীরুক ভৈরব। এই সতীপীঠের একটা বৈশিষ্ট্য হলো যে অন্যান্য পীঠের রক্ষক যেমন ভৈরবের একটি করে মন্দির থাকে প্রত্যেক সতীপীঠে, এই সতীপীঠে কিন্তু পীঠরক্ষক ভৈরবের কোনো মন্দির নেই। কিছু মানুষের বিশ্বাস দেবী মূর্তির ভেতরেই তার ভৈরব ভীরুক অবস্থান করছেন। আবার কারো কারো মতে কেতুগ্রাম থেকে 3 কিলোমিটার দূরে শ্রীখণ্ড গ্রামে প্রতিষ্ঠিত ভূতনাথ শিবই হলেন বহুলা সতীপীঠের ভৈরব ভীরুক। কারণ ভৈরব মন্ত্রে বলা হয় নমস্তে ভীরুকায় ভূতনাথ নাম ধারিনে বাহুলাক্কি ভৈরবায় সদা শ্রীখণ্ড বাসিনী। এই মন্দিরের কাছে একটি পুকুর আছে। মানুষের বিশ্বাস সেই পুকুরে ডুব দিলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শিবরাত্রির সময় বা গাজনের সময় কিন্তু এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে থাকে। এই মন্দিরটি খুব শান্ত এবং নিরিবিলি হওয়ায় মাকে খুব শান্তিতে পুজো দেওয়া যায়। মন্দিরটি নতুন হলেও কিন্তু এই মন্দিরের পুজো খুব প্রাচীন পুজো। আপনাদের আগেই বলেছি যে রাজা চন্দ্রকেতু এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তবে কারো কারো মতে কিন্তু এই গ্রামের পুরনো জমিদার রাও বংশের কোনো এক পূর্বপুরুষ এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান মন্দিরের সেবায়েতরা রয়েছেন যারা, তারাও কিন্তু রাও জমিদার পরিবারের বংশধর। তবে তারা এখন আর রাও লেখেন না, রায় পদবি ব্যবহার করেন। বহুলা সতীপীঠ থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাঁদিকে পড়ল আরেকটি মন্দির চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে একটি মন্দির চত্বর, যার কোনায় একটি বিশাল বট গাছ এবং বটগাছের গোড়াটিকে লাল পাড় কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। আপনাদের বটগাছটিকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মন্দির চত্বরে ঢুকে দেখব যে সেখানে কি মন্দির আছে। সামনে প্রবেশ পথ রয়েছে, আমরা প্রবেশ পথ দিয়ে এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। ডান দিকে রয়েছে মন্দির, একটি ফলক রয়েছে ওং নমঃ শিবায়, অর্থাৎ এটি হলো এই গ্রামের একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি একেবারে আধুনিক মন্দির। যেতে যেতে মন্দিরটি চোখে পড়ল বলেই আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই শিব মন্দিরটি। এবারে এই কেতুগ্রাম থেকে আনুমানিক 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি মজে যাওয়া নদী, যার নাম ঈশানী। সেই ঈশানী নদীর ওপরে একটি বাঁশের সাঁকো পেরিয়ে আমাদের যে জায়গাটায় যেতে হবে সেটি হলো মরাঘাট। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকোটি খুবই নড়বড়ে। মজে যাওয়া নদীর ওপরে নড়বড়ে বাঁশের সাঁকো পেরোনো খুবই ঝুঁকিপূর্ণ কাজ। দূর থেকে আপনাদের বাঁশের সাঁকোটি দেখালাম। এবার আমরা এই বাঁশের সাঁকো পেরিয়ে চলে যাব মরাঘাট অঞ্চলে, যে কথা আপনাদের আগেই বলেছি। এখানে একটি বিজ্ঞপ্তি লাগানো রয়েছে যে এই সেতুর ওপর দিয়ে মোটর সাইকেল চালানো নিষিদ্ধ। সেতুর অপর পাড়ে যে ঘন জঙ্গলাকীর্ণ একটি জায়গা দেখতে পাচ্ছেন, ওটি হলো মরাঘাট। আর এই যে শুকিয়ে যাওয়া নদীটি, এর নাম হলো ঈশানী। শীতকাল বলেই নদীর জল শুকিয়ে এখন বিভিন্ন জায়গায় ছোট ছোট জলাশয় তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাঁকোর ডান দিকেও যেমন একটা জলাশয় তৈরি হয়েছে, আবার সাঁকোর বাঁ দিকেও কিন্তু আরো একটা জলাশয় তৈরি হয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শীতকাল বলেই নদীতে জল নেই, বর্ষাকালে কিন্তু এই নদী আবার জলে ফুলে ফেঁপে ওঠে। এই যে গরুগুলো শুকনো নদী পেরিয়ে যাচ্ছে, এটি দেখে রবীন্দ্রনাথের সেই কবিতাটা আমার মনে পড়ে গেল। আমাদের ছোট নদী কবিতাটি। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। আমাদের সামনে যে জঙ্গলাকীর্ণ জায়গাটি দেখছেন, এটি হলো মরাঘাট। এই মরাঘাট নামকরণের পিছনে একটি কারণ আছে যে এখানে এককালে শ্মশান ছিল এবং সেই শ্মশানে শবদাহ করা হতো। সেই জন্যই বোধহয় এই জায়গাটার নামকরণ করা হয়েছে মরাঘাট। বলা হয়ে থাকে এটিও একটি সতীপীঠ এবং এখানে দেবী সতীর ডান হাত পড়েছিল।
এই জায়গাটি মূল গ্রাম থেকে অনেক দূরে, একেবারে নির্জন নিরিবিলি জায়গায়, চারিদিকে কোনো বাড়িঘর নেই, শুধু ধুধু প্রান্তর আর চাষবাসের জমি। আর এইখানে ছোট্ট একটি জঙ্গলাকীর্ণ জায়গা যার নাম মরাঘাট। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই চারপাশে কোনো মানুষজন বা কোনো বাড়িঘর নেই। এই জঙ্গলের মধ্যে একটি মন্দির আছে, সেই মন্দিরটিকে আপনাদের দেখাবো। এই ছোট্ট জঙ্গলটিকে ঘিরে বৃত্তাকারে যে মাটির পায়ে চলা পথ রয়েছে, সেই পথ দিয়ে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করব। আপনারা জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে জঙ্গলের ভেতরে অবস্থিত লাল রঙের মন্দিরের অংশ বিশেষ দেখতে পাচ্ছেন। আমরা ধীরে ধীরে এই জঙ্গলের ভেতরে মন্দিরের সামনে প্রবেশ করব। বেশ বড় বড় উঁচু উঁচু গাছ রয়েছে এখানে, ঝাঁকড়া ঝাঁকড়া গাছ এই জায়গাটিকে পুরো জঙ্গলাকীর্ণ এবং বেশ একটা ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর জায়গাতে পরিণত করেছে। এখানে লোকজন খুব কম আসে। এখানে বহু সাধক সাধনা করে সিদ্ধি লাভ করেছেন বলে শোনা যায়। দু একজন সাধু এখনো এই মন্দির চত্বরে থাকেন, তারা মায়ের সেবা করেন এবং এখানে ধ্যান জপ তপ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকড়া ঝাঁকড়া গাছগুলো কেমন আকাশটাকে ঢেকে রেখে দিয়েছে। এই যে সরু পায়ে চলা পথ, এখানে মোটা মোটা গাছের শেকড় রয়েছে চলার পথে, যেগুলোকে সাবধানে টপকে যেতে হবে, নাহলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। আপনারা দেখতে পাচ্ছেন গাছের মোটা মোটা শিকড়গুলো রাস্তার মধ্যে কেমন যেন একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। খুব সাবধানে সতর্কভাবে এই জায়গাটাকে অতিক্রম না করলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা মন্দিরের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। দূরে কিছু মানুষজন দেখা যাচ্ছে, তারা এখানে কেন এসেছেন জানি না, আমরা সামনে গেলে বুঝতে পারবো। আমরা ধীরে ধীরে মন্দির চত্বরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছি ডান দিকে মন্দির আর বাঁ দিকে নাট মন্দির, আর তার বাঁ দিকে কিছু মানুষের উপস্থিতি রয়েছে। এখানে বোধহয় কিছু হোমযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, কিছু কাঠ রয়েছে এখানে, আর বেশ কিছু মানুষজন এখানে এসেছেন, পুজো বা হোমযজ্ঞের কাজে ব্যস্ত আছেন। এবারে দূরের পর্দায় লাল রঙের মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, যার মাথায় একটি চূড়া রয়েছে। এটি হলো মন্দিরের সম্মুখ ভাগ। এখানে একটি হাঁড়ি কাঠ রয়েছে আর নাট মন্দিরে একটি ঢাক রয়েছে। এখানে বোধহয় হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। আপনারা মন্দিরটি দেখছেন, একতলা দালান মন্দির, সামনে বারান্দা আর পেছনে গর্ভগৃহ রয়েছে। পুরো মন্দিরটিকে লাল আর হলুদ রঙে রাঙিয়ে তোলা হয়েছে। আমরা এবার ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। বাঁদিকে একটি ফ্লেক্স লাগানো রয়েছে, সেটিকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা এবার এই 3-4 ধাপ সিঁড়ি পেরিয়ে আমরা মন্দিরের বারান্দায় প্রবেশ করব। এটিও একটি সতীপীঠ। শিবচরিত মতে এখানে দেবী সতীর ডানকুনি পড়েছিল। এই জায়গার প্রাচীন নাম রণখণ্ড, বর্তমান নাম মরা। এই সতীপীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন বহুলাক্ষী আর ভৈরব হলেন মহাকাল শিব। দেবীর কোনো মূর্তি নেই, এখানে ঘটেই পুজো হয়। আপনারা মন্দিরের গর্ভগৃহে দেখছেন সেই ছবি, আর এই মন্দিরের পাশেই কিন্তু পীঠরক্ষক ভৈরব মহাকাল শিবের মন্দির রয়েছে। তবে এই সতীপীঠ নিয়ে গবেষকদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে। আমরা এই মন্দিরের বর্তমান পূজারীর সঙ্গে একটু কথা বলে নেব। ঠাকুরমশাই, এটা তো সতীপীঠ বললেন। হ্যাঁ, আচ্ছা, মানে মায়ের শরীরের কোন অংশটা এখানে বাম বাহু পড়েছে। বাম বাহু পড়েছিল। আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আপনারা কতদিন ধরে এই মায়ের সেবায় বা পূজার কাজে আছেন? আমি কলকাতায় থাকি, এখানে মাঝে মাঝে আসি, হোম টোম করি। আচ্ছা, যজ্ঞ করি। এছাড়া সারা বছর মাকে কে পুজো করেন? সাধু বাবা আছেন ভেতরে। আচ্ছা, উনি পুজো করেন। আচ্ছা আচ্ছা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ পথের দুপাশে দুটি করে মোট 4টি ফলক লাগানো আছে। এই যে ফলকটি আপনাদের দেখালাম, এখানে লেখা আছে যে এই পীঠটি হলো বহুলা মহাপীঠ, এবং তার উপরে একটি বড়সড় শ্লোক লেখা রয়েছে, যেটি অনেক বড় এবং আপনাদের পড়ে শোনাতে পারলাম না। প্রবেশ পথে বাঁদিকেও কিন্তু দুটি ফলক লাগানো আছে। সাধু বাবা এসছে। নমস্কার সাধু বাবা। নমস্কার সাধু, বলুন। এই আপনার কথাই হচ্ছিল এতক্ষণ। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।